ওয়েলকাম টু নিউটনাইট ফ্রি অ্যাডমিশন গাইডলাইনের আজকের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন সেশনে সকলকে স্বাগতম। আজকে আমাদের এই সেশনে যারা যারা উপস্থিত আছে তারা হচ্ছে প্রথমে লাবি ফ্রম রুয়েট সিএসসি, তারপরে আছে আমাদের মেহেদি ফ্রম রুয়েট ট্রিপলি, তারপরে সিয়াম বুয়েট মেকানিক্যাল এবং আমাদের গেস্ট মৃন্ময় দাদা ফ্রম রুয়েট ট্রিপলি। তো আজকে আমরা মেইনলি যে টপিক গুলা নিয়ে বিস্তারিত আলোচনা করব সেগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের সময় একজন যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য এগিয়ে যাচ্ছে বা হচ্ছে প্রিপারেশন নিচ্ছে তারা কিভাবে তাদের গাইডলাইন গুলাকে আরেকটু বেশি মজবুত করবে। এখন প্রথমে আমার হচ্ছে মৃন্ময় দাদার কাছে একটা প্রশ্ন, যে হচ্ছে দাদা অনেকে কথাগুলো বলে যে একদম যারা ইমিডিয়েট সিনিয়রদের কাছে অনেক সময় বলে কি যে গাইডলাইনটা সঠিকভাবে নেওয়া যায় না। এইটা কি আসলেই সঠিক, বা এর পক্ষে বা বিপক্ষে কি কি যুক্তি থাকতে পারে সেটা নিয়ে একটু বলেন আমাদেরকে। মাইক্রোফোনটা দাদা মিউট আছে। হ্যালো এভরিওয়ান। আমার পরিচয় ইতিমধ্যেই দিব্য দিয়ে দিয়েছে। আমি যদি প্রিপারেশন নিয়ে কিছু কথা বলতে চাই, প্রিপারেশনের আমার মন্তব্য অনুসারে দুটো দিক রয়েছে। এক, আমি কিভাবে পড়ালেখাটা চালাবো। দ্বিতীয়ত, এক্সামে কি কি স্ট্র্যাটেজি মেনটেন করব। এটার ক্ষেত্রে যারা আমাদের ইমিডিয়েট সিনিয়র, তারা আমাদেরকে এক্সাম স্ট্র্যাটেজি সম্বন্ধে খুব বেশি ভালোভাবে অবগত করতে পারবে। কারণ তারা মাত্রই পরীক্ষা দিয়ে একদম ফ্রেশ অ্যাডমিশন পেয়েছে, বা দুর্ভাগ্যবশত কোনো জায়গায় চান্স মিসও করেছে। সব মিলিয়ে জাস্ট এখন তোমার ইয়ারে কি ধরনের প্রশ্ন আসতে পারে, তোমার ইয়ারে কি কি ধরনের ক্রুশিয়াল মোমেন্ট গুলো পরীক্ষার হলে বসে তুমি ফিল করতে পারো, এই জিনিসগুলো কিন্তু একজন এক্সপেরিয়েন্ট টিচারের থেকে, যিনি মাত্র অ্যাডমিশন টেস্ট দিয়েছেন, সে কিন্তু তোমাকে খুব ভালোভাবে বোঝাতে পারে। এবার আসি, তোমার প্রিপারেশনটা, পড়াশোনাটা কেমন হবে প্রিপারেশনের জন্য। তো এই ক্ষেত্রে পড়াশোনাটার জন্য, পড়াশোনাটার ফ্লোটা ধরার জন্য একজন সিনিয়রের হেল্প নেওয়াটা খুব বেশি হেল্পফুল হতে পারে। কারণ যারা সিনিয়র, তারা অনেকদিন ধরেই এই অ্যাডমিশনের সাথে জড়িত, এবং সেই সাথে তারা অনেককে কোচিং করিয়েছেন, করাচ্ছেন, অনেকের সাথেই তারা অ্যাটাচড। তারা বিভিন্ন ধরনের কোশ্চেন অ্যানালাইসিস করেছেন, অনেকে বই লেখার সাথেও জড়িত। সব মিলিয়ে তাদের কাছে এই প্রিপারেটরি যে এডুকেশনটা, এটা তোমরা একদম কোয়ালিটিফুল পেতে পারো। যার কারণে আমার যেটা ধারণা, বা আমার যেটা মতামত, সেটা হচ্ছে তুমি এক্সাম স্ট্র্যাটেজি সম্বন্ধে ধারণা নেবে তোমার ইমিডিয়েট সিনিয়রের কাছে, বা কোশ্চেনের প্যাটার্ন রিসেন্ট ইয়ারে কেমন হচ্ছে। কারণ তোমার ইমিডিয়েট সিনিয়র তার পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অবশ্যই লাস্ট অ্যাটলিস্ট 5 বছরের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করেছে। তো সে তোমাকে এই রিসেন্ট ইয়ারে কি ধরনের কোশ্চেন গুলো হট টপিক হিসেবে আসছে সে বিষয়ে খুব ভালোভাবে অবগত করতে পারবে। আর একদম তোমার ভেরি বিগিনিং থেকে অ্যাডমিশনের আগ পর্যন্ত তোমার পড়ালেখাটা কোন ফ্লোতে চলতে হবে, চালাতে হবে, সেটা নিয়ে তোমার এক্সপিরিয়েন্স একজন সিনিয়র খুব ভালোভাবে তোমাকে অবগত করতে পারবে। তো এটুকুই আমার বলার ছিল দিব্যরি কোশ্চেনের আনসারে। হ্যাঁ দাদা, ধন্যবাদ। তো হচ্ছে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম, বিষয়টা হচ্ছে মেইনলি আমাদের এক্সপিরিয়েন্স কম থাকুক কিন্তু আমরা এই ইতিমধ্যে যে পরীক্ষাগুলো দিলাম সেইগুলোর সাপেক্ষে আমরা যে জ্ঞানগুলো অর্জন করছি হয়তো বিগত বছরগুলোর চাইতে যারা এই মুহূর্তে একদম সদ্য অ্যাডমিশন যারা পার করছে তারা হয়তো একটু হলেও বেশি হেল্প করতে পারবে। এটা হচ্ছে যা হচ্ছে বোঝা যায় যে মেইন থিম ছিল দাদার কথার। তো দাদার কাছে সেকেন্ডে আরেকটা প্রশ্ন থাকবে, সেটাও দাদার কাছে, যে আমাদের এখন পর্যন্ত যে এখন ইঞ্জিনিয়ারিং দের বিশেষ করে সবার জন্যই ইম্পর্টেন্ট, কিন্তু ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা মেনলি আগাচ্ছে তারা এই প্রশ্নটা নিয়ে একটু বেশি উদ্বিগ্ন, যে এইচএসসির মূল্যায়নটা কি হবে এবং এইচএসসির কিভাবে তারা এটার হচ্ছে একটা ভালোভাবে এইচএসসি তে যদি সঠিক মূল্যায়ন হয় তারপরে তারা কিভাবে আগাবে।
এইটা নিয়ে হচ্ছে স্টুডেন্টদের মধ্যে একটা প্রশ্ন। তো মৃন্ময় দাদার কাছে আবার প্রশ্ন যে এইচএসসি এর মূল্যায়নটা সম্বন্ধে একটা যদি ব্রিফ বলা যায়, এখন আমাদের প্রেডিকশন দেওয়া ছাড়া কিছুই করার নেই। তো প্রেডিকশন বা যে একটা আলটিমেট রেজাল্টটা হতে পারে, এটা কেমন হতে পারে? এটা কি ফলপ্রসূ হবে, নাকি হচ্ছে একটু যারা এই দিকে আগাচ্ছে তাদের জন্য টাফ হয়ে যাবে? আচ্ছা, এই ক্ষেত্রে বলতে গেলে আমার যেটা ধারণা আমি ব্যক্ত করব সেটা পুরোপুরি কিন্তু আমার কল্পনা প্রসূত। এটা কোনো ভিত্তি নেই আমার কাছে, কোনো লিখিত নোটিশও নেই। আমি যেটা বলতে পারি সেটা কেবল আমার আইডিয়া। তো আমার আইডিয়া যেটা বলে সেটা হচ্ছে, যারা কেবলমাত্র মার্কের চিন্তা করে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন থেকে দূরে সরে আসছো, তারা এই কাজটা করিও না। তারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের দিকে যাও। দেখা যাচ্ছে তোমার এইচএসসির ফিজিক্স পরীক্ষা হয়েছে, তুমি পরীক্ষাটা খুব একটা ভালো দিতে পারোনি, কিন্তু অন্যদিকে এসএসসির ফিজিক্স পরীক্ষাটা বেশ ভালো হয়েছিল। দেখা যাবে তোমার মার্কটা কিছুটা ওই ফিজিক্স পরীক্ষা থেকেও নিতে পারে। কারণ এই ক্ষেত্রে তুমি কেমিস্ট্রি এবং ম্যাথ পরীক্ষা যেহেতু দাওনি, কে বলতে পারে তোমার কেমিস্ট্রি ম্যাথ তো ভালো হতে পারে, তাই না? এবার যেসব বোর্ডে ফিজিক্স পরীক্ষা হয়নি, কিছু কিছু বোর্ডে সম্ভবত দুটো বা তিনটে বা চারটে করে পরীক্ষা হয়েছে, সেই সকল বোর্ডের ক্ষেত্রে ধারণা করা যায় পুরো মার্কটাই এসএসসি আর জেএসসি থেকে নেওয়া হবে। যাদের ক্ষেত্রে আমি যেটা শুনলাম, যাদের ক্ষেত্রে এসএসসির মার্কটা খুব একটা ভালো হয়নি, তাদের ক্ষেত্রে জেএসসির মার্কটাও দেখা হবে। তো সেই ক্ষেত্রে এই আমার মার্ক কম হতে পারে বলে আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব না, এতদিন পর্যন্ত আমার মনে লালন করা একটা স্বপ্ন ছিল আমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়বো। বাট এখন এসে আমার মনে হচ্ছে আমার মার্ক কম আসবে, সেই কারণে আমি ভার্সিটিতে সুইচ করে গেলাম। এটা আসলে কোনো সুস্থ মানুষের কাজ না। এটা তোমার মানে সাবকনসিয়াস মাইন্ডের ভীতি দেখানো, তো এই ভীতিতে চিন্তিত হওয়া যাবে না। এরপরেও মার্ক আসাটা, এই বোর্ড আসলে কি মার্ক দিয়ে থাকে সেটা আমরা সবাই জানি, কল্পনা করতে পারি। এই বোর্ডের মার্ক আসলে অনেকটাই লজিকলেস, অনেকটাই লজিকলেস। কিছু কিছু জায়গায় লজিক্যাল হলো, অনেকটাই ম্যাক্সিমামটাই কিন্তু লজিকলেস। যেমন আমার কথা বলতে গেলে, আমি এসএসসি তে মানে মাধ্যমিকে বা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষায় আমার সোনার বাংলা লিখছিলাম, তবুও আমি ওই পরীক্ষায় 90 আপ মার্ক পেয়েছি, 93 অর 94, এমন কিছু, আমার ঠিক মনে নেই। তো এ থেকেই বোঝা যায়। আর এমসিকিউ যে অনেক 30-30টাই হয়েছিল এমনটা না, 27-28টা হয়েছিল। হাতের লেখা একটু ভালোভাবে লেখার চেষ্টা করছিলাম, যার কারণে দেখা গেছে সিকিউ এ আমার লেখাটা হয়তো বা টিচার খুব একটা পড়েও দেখে নাই, না দেখেই 67 বা 68 মার্ক দিয়ে দিছে, এই কারণে 93-94 মার্ক পাওয়া গেছে। তো এই ক্ষেত্রে এটা থেকে এটা কেন বললাম, কারণ বোর্ডের রেজাল্টটা যে আসলে একদমই অথেন্টিক হয় না, এটা আমরা সবাই জানি। যার কারণে তো ইউনিভার্সিটিগুলো অ্যাডমিশন টেস্ট নেয়। আমাদের ব্যাচের ক্ষেত্রে একজনের নাম না বললেই নয়, মাহবুবা ফিহা। সে বুয়েটে অ্যাডমিশন টেস্টের প্রিলিমিনারিতে বসার সুযোগ পায়নি, অথচ সে আইইউটিতে প্রথম হয়েছে। তাহলে চিন্তা করো বোর্ডের মার্কটা কতটাই বা ইফেক্টিভ। তো এই ক্ষেত্রে দেখা যায় এই বছর স্টুডেন্টদের এই আন্দোলনের প্রেক্ষিতে যেটা আমার ধারণা, সেটা হচ্ছে বোর্ড সবাইকে কিছুটা হলো গ্রেস দিয়ে সবার মার্ক আপগ্রেড করার চেষ্টা করবে। এই ক্ষেত্রে তোমাদের রেজাল্ট গুলো আমি ধারণা করি যে তোমাদের মনের মতোই হতে পারে, দুই একটা, 1 লক্ষে 2-3 জন বাদ দিয়ে। কিন্তু এমন যদি দেখা যায় যে আমার এই কথাটাকে ভুল প্রমাণিত করার জন্য কেউ পরীক্ষা জেএসসিও খারাপ করছে, এসএসসিও খারাপ করছে, কিন্তু সে এসে বলতেছে না আমার 90% মার্ক ছিল জেএসসি তে, এসএসসি তে, কিন্তু আমি দেখা গেল এই ক্ষেত্রে 85-86 বা 80-র কম পাইলাম, 76-77 পেলাম, তাই এটা কিন্তু সে নিজের সাথেই ছলনা করলো। বাট আমার যেটা ধারণা, যারা এসএসসি তে A+ পেয়ে এসছে, তারা এই ক্ষেত্রে এসএসসি তে A+ পেয়ে এসছে, তারা এই ক্ষেত্রে ভালো একটা মার্ক ক্যারি করবে আমার ধারণা। তো এক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যাদের মনে আগে থেকেই জায়গা করে রেখেছিল, তাদের নিয়ে নেওয়া উচিত, তাদের পিছু না হটার পরামর্শ থাকবে আমার। আর তারপরেও রেজাল্টের পরে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, অনেক কিছু সার্কামস্টেন্স চেঞ্জ হয়ে যায়, সেই ক্ষেত্রে তারপরে গিয়ে তোমরা তোমাদের প্রিপারেশনটা সুইচ করতে পারো। ইঞ্জিনিয়ারিং থেকে ভার্সিটিতে সুইচ করা এই 1 মাসের ব্যবধানে অনেকটা বেশি যে ইফেক্ট তৈরি করে ফেলবে এমনটা নয়। তো তোমরা প্রিপারেশনটা, যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট আগে থেকেই ছিল, তারা ইঞ্জিনিয়ারিং এ নিও। আরেকটা কথা আমি না না বললেই নয়, সেটা হচ্ছে অনেকেরই ধারণা যে ভার্সিটি মেকআপ করবে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, সেই কারণে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন দিব। নো, অ্যাবসলিউটলি নো। যাদের আগে থেকেই তোমার টার্গেট ডিইউ এর একটা সিট সিকিউর করা, তার জন্য ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের কোনো প্রয়োজন নেই। তুমি বাবা ভার্সিটি প্রিপারেশনটা ঠিকঠাক হবে না। ঠিক আছে? তো এইটুকুই বলার ছিল প্রিপারেশন সম্বন্ধে আর এইচএসসি রেজাল্ট সম্বন্ধে। আহ, ধন্যবাদ দাদা এত বিস্তারিত বলার জন্য। যে এখানেও দাদা যে এই পয়েন্টটার উপরে বেশি ফোকাস দিয়েছে, বা এটা পুরোটাই হচ্ছে একটা আমাদের কাছে প্রেডিকশন, এখনো পর্যন্ত শিওর না বোর্ড কি করবে।
বোর্ডরা এখনো পর্যন্ত এই নিয়ে শিওরলি কিছু বলতে পারেনি। তো এইটুকু জাস্ট আমরা ধারণা করতে পারছি যে বিষয়টা পজিটিভলি হবে, মানে স্টুডেন্টরা বেশিরভাগই স্যাটিসফাই হবে তাদের যে রেজাল্টটা হবে তাই নিয়ে। তো আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাই, যে আমরা যখন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনটা শুরু করলাম, তো আমাদের কাছে প্রথমেই যে আমাদের কাছে অ্যাটলিস্ট ছিল এবং আগামীতেও থাকবে, কারণ এগুলো জাতীয় প্রশ্ন, যে আমাদের অ্যাডমিশনের সময় যে কোচিং থেকে যে মোটা মোটা 32-33টা করে বই দেয়, তো সেই বইগুলোর প্রতি অনেকে ফোকাস দেয়। তো সেই অনুযায়ী বলতে গেলে যে প্রথমে একটা প্রশ্ন থাকে যে আমরা কি মূল বইয়ে বেশি ফোকাস দিব, নাকি হচ্ছে যে কোচিং থেকে যে স্টাডি মেটেরিয়াল গুলো দেয়া হয় সেইগুলার প্রতি বেশি ফোকাস দেব। তো এই প্রশ্নের জন্য প্রথমে আমি বলছি লাবিবকে, যে এই কোচিং নিয়ে, মানে আমরা যে কোচিং এর সময় কোচিং ম্যাটেরিয়ালের দিকে বেশি ফোকাস দেব নাকি মূল বই, এইটা নিয়ে আমাদের বেশি জানতে হবে কোনটা। আসসালামু আলাইকুম সবাইকে। আমার ঠিকমতো শোনা যাচ্ছে? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা। তো মূল বই নাকি কোচিং ম্যাটেরিয়াল হচ্ছে, আমি বলবো ভাই হচ্ছে কোচিং ম্যাটেরিয়াল বলতে গেলে তোমার হচ্ছে উদ্ভাসের কনসেপ্ট বুক, এখানে মোটামুটি তোমার 90% কভার করা থাকে মূল বইয়ের। হ্যাঁ, তো তুমি যদি তিনটা ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, তো তুমি যদি কোচিং ম্যাটেরিয়াল বা কনসেপ্ট বুক যদি ফলো করো, তাহলে তোমার মোটামুটি বইয়ের সবকিছুই হয়ে যায়। তো মেবি ওয়াইজ ডিসিশন হবে তোমার হচ্ছে কোচিং ম্যাটেরিয়াল ফলো করা। আর বই তো একাডেমিকে পড়ে আসছো, তাই না? সো কোচিং ম্যাটেরিয়াল ফলো করলে তোমার জন্য বেটার হবে আশা করা যায়। আচ্ছা, এই পর্যন্তই। আচ্ছা, ধন্যবাদ। এরপরে হচ্ছে বলছি সিয়াম। সিয়াম, এই নিয়ে যদি কোনো মতামত থাকে তাহলে হচ্ছে একটু বিস্তারিত বল আমাদের সাথে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে। দেখা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। আমাকে আচ্ছা, মূল বই নাকি কোচিং ম্যাটেরিয়াল, এটা নিয়ে যদি একটু বলি তাহলে একটা জিনিস ক্লেরিফাই করতে হবে। সেটা হচ্ছে যে আহ মূল বইটা এইচএসসি লেভেলে ও কিভাবে পড়েছে, সে স্টুডেন্টটা কিভাবে মূল বইটা শেষ করেছে সেটার উপর আগে গুরুত্ব আরোপ করতে হবে। এডমিশনে এসে আহ ও আগে ফার্স্ট অফ অল মূল বইয়ে যে প্রবলেম গুলো আছে, যেগুলা ও আগে থেকে শনাক্ত করে এসেছে, এডমিশনে আসার পরে ওগুলো আগে শেষ করতে হবে। টিক চিহ্ন দিয়ে রাখা প্রশ্নগুলো আগে শেষ করে তারপর যদি ওর সময় পায় তাহলে কোচিং ম্যাটেরিয়াল গুলো শেষ করতে হবে। প্রথমত হচ্ছে মূল বইয়ের প্রায়োরিটি থাকতে হবে সবচেয়ে বেশি। মূল বই থেকেই একটা সিগনিফিকেন্ট পার্সেন্টেজের কোশ্চেন এডমিশনে আসে। তো মূল বইয়ের অবশ্যই মূল বইয়ের মধ্যে ফোকাসটা বেশি থাকতে হবে, তারপর হচ্ছে কোচিং ম্যাটেরিয়াল। এই তো, এতটুকু। হ্যাঁ, তো মেইন বিষয়টা হচ্ছে যে আমরা যতই হচ্ছে কোচিং ম্যাটেরিয়ালের দিকে হচ্ছে ফোকাস দিই, কিন্তু আমাদের মেইন টার্গেট রাখতে হবে হচ্ছে মূল বই বা মূল বই রিলেটেড যেসব প্রশ্নগুলো ছিল সেইগুলো যাতে আগে আমাদের মাথার মধ্যে সেট হয়ে থাকে। তো নেক্সট প্রশ্নটা আমি রাখবো মেহেদির কাছে। মেহেদি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ, ক্লিয়ার। হ্যাঁ, তো হচ্ছে এই কোশ্চেনটা করার আগে আমরা হচ্ছে কোশ্চেনটাকে একটু অন্যভাবে ভাবতে পারি যে আমাদের অ্যাডমিশনে তো অ্যাডমিশন বলি একাডেমিকে বলি আমাদের এইচএসসি বইয়ে তো হিউজ পরিমাণ টপিক আছে। তো হচ্ছে আমরা কোশ্চেনটাকে এইভাবে নিতে পারি যে সব টপিককে আমরা সমান গুরুত্ব দিয়ে পড়বো নাকি অ্যানালাইসিস করে পড়বো। এখন অ্যানালাইসিস বলতে মানে হচ্ছে এখন কি অ্যানালাইসিসটা হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। তো হচ্ছে সেটা জানার জন্য আমাদেরকে কি করতে হবে, অবশ্যই আমার পরামর্শ থাকবে এখানে অ্যানালাইসিস করে পড়া। কারণ এইচএসসি তে তোমরা খেয়াল করবা যে তোমরা সব টপিক কিন্তু সমান গুরুত্ব দিয়ে পড়তে না। কারণ হচ্ছে কি, এই সব টপিক সমান গুরুত্ব দিয়ে পড়তে গেলে তোমার এইচএসসি এর সিলেবাসটা এত হিউজ যে তোমার হচ্ছে এটা শেষ করা সম্ভবই না। মানে সব টপিক যদি তুমি সমান গুরুত্ব দিয়ে পড়তে যাও। তো আমরা কোন টপিক গুলো বেশি গুরুত্ব দিয়ে পড়তাম, যেগুলো বোর্ডে বেশি আছে। তো অ্যাডমিশনেও তার বিকল্প নয়, কারণ হচ্ছে অ্যাডমিশনেও আমাকে সেই বিষয়টা খেয়াল রেখেই আমাকে পড়াশোনা করতে হবে, কারণ অ্যাডমিশনের টাইমটা আরো কম। তো টাইম যেন ভুল জায়গায় ইনভেস্ট না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। সেজন্য হচ্ছে আমাদের কাজ কি হবে, আমাদের কাজ হবে হচ্ছে সব টাইপ সমান গুরুত্ব দিয়ে না পড়ে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে আমাদের প্রথমে দেখতে হবে যে কোন টাইপ গুলা বারবার আসে। আমরা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলে এটা অবশ্যই খেয়াল করবা যে হচ্ছে একটা টপিক থেকেই কিন্তু মানে হচ্ছে যে টপিক গুলো মোটামুটি আসে ওগুলা থেকেই কিন্তু বারবার ঘুরে ফিরে কোশ্চেন আসে।
এর মানে আমি এটা বুঝাচ্ছি না যে মানে হচ্ছে আগের বছর যে কোশ্চেন আসছে হুবহু এবারও সেই কোশ্চেনই আসবে। টপিক সেম থাকে, শুধু কোশ্চেন বাম ডান উপর নিচ এরকম করা হয়। তো সেজন্য কি করতে হবে, আমাদেরকে টপিককে ফোকাস দিতে হবে। টপিকে ফোকাস দিয়ে আমাদের ওই টপিক গুরুত্ব সহকারে পড়তে হবে, যেগুলা থেকে বেশি বেশি আসে, বিগত বছরের কোশ্চেন বেশি বেশি আসছে সেই টপিককে ফোকাস করে আমাদের পড়তে হবে। আর যেগুলা একটু কম আসছে সেগুলাতে একটু কম গুরুত্ব দিতে হবে। আমি যদি সব একদম ইয়ের মতো পড়তে যাই তাহলে আমার দেখা যাবে কি যে আমার ভালো লাগছে অনেক পড়তে, যে আমি সব বুঝতেছি পারতেছি, বাট তোমার হবে কি সিলেবাসটা শেষ হবে না, যার কারণে হচ্ছে তুমি একটা বড় রকমের ধরা খেয়ে যাবে। তো এই কাজটা হচ্ছে করা যাবে না। সবসময় কি অ্যানালাইসিস করে পড়তে হবে। হ্যাঁ, হ্যাঁ এইটুকু। ধন্যবাদ। যে মেইন বিষয়টা হচ্ছে যে আমরা কোন দিকে ফোকাসটা দিব সেটা আমাদেরকে আগে থেকে সিলেক্ট করে রাখতে হবে। যে আমরা কিন্তু সব স্টুডেন্ট কিন্তু অ্যাডভান্স না। অ্যাডভান্স স্টুডেন্টদের জন্য অবশ্যই কিছু জিনিস অ্যানালাইসিস করার পাশাপাশি তারা আগে থেকে যারা প্র্যাকটিস করে আসছে তাদের জন্য অনেক অপশন আছে, যে আমি এটা আমার জন্য আগে থেকে ফিক্স, এটা আমার প্র্যাকটিস করা আছে ভালো মতো, তাহলে আমি কি করতে পারি যে নতুন আরো অনেক কিছু প্র্যাকটিস করতে পারি। কিন্তু যাদের ওই একটু প্রবলেম ছিল ব্যাকে, তারা পিছনে হয়তো অনেক কিছু প্র্যাকটিস করেনি, তাদের জন্য হয়তো এই কি হয় যে হিউজ একটা বার্ডেন ক্রিয়েট হয়, যে আমরা হুট করে এতগুলো টাইপ মাথার মধ্যে থাকে না। এতে কি হয় যে যেগুলো জানি সেগুলো অনেক সময় গুলাই যায়, মানে অ্যাটলিস্ট সাফেল হয়ে যায় কি হবে। তো আমরা পরবর্তী যে প্রশ্ন এখন সেটার দিকে যাই। যে আমরা এখন কিন্তু চাই আসলে সবার কাছ থেকে মতামত নেওয়ার একটা ভালো সুযোগ ছিল, কিন্তু সময় যেহেতু সংক্ষিপ্ত আর বড় ভিডিও হলে অনেকে দেখার প্রয়োজন মনে করে না। তো আমরা এই জন্য এক একজনের কাছ থেকে এক একটা প্রশ্নের সলিউশন নেওয়ার জন্য মূলত আগে যাচ্ছি। তো আমাদের পরবর্তী যে প্রশ্ন, আমাদের কোন ধরনের প্রশ্নে ফোকাস দেওয়া উচিত, অলরেডি মেহেদি উত্তর এটা দিয়ে দিয়েছে যে আমরা কোনগুলোয় ফোকাস দিব আর কোনগুলোয় দিব না, কোনগুলো আমাদের প্র্যাকটিস করা উচিত এবং কোনগুলো আমাদের করা উচিত না। তারপরেও একটু শর্টে মৃন্ময় দাদা আপনি একটু কিছু বলেন যে অল্প করে, যে এইগুলো আমাদের কোনগুলো আমাদের ফোকাস বেশি দেওয়া উচিত। আহ, এটা নিয়ে বলতে গেলে আমি পড়ার সময় একটা সিকোয়েন্স মেনটেন করতাম। এই সিকোয়েন্সটা হচ্ছে, আমি প্রথমে উদ্ভাসের কনসেপ্ট বুকটা পড়তাম। উদ্ভাসের কনসেপ্ট বুকে যেই প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো সাথে সাথে সলভ করে যেতাম। এর বাইরে কনসেপ্ট বুকে কিছু প্র্যাকটিস প্রবলেম দেওয়া থাকতো, এই প্র্যাকটিস প্রবলেম গুলা করতাম। করার পরে আমি মেইন বইটা ফলো করতাম, যে মেইন বইয়ের আমি প্রশ্নগুলো রিডিং করতাম, যে কোন প্রবলেমটা আমি পারছি না, যে প্রবলেমটা মনে হতো যে আমি এখন পারবো না, ইনস্ট্যান্ট পারবো না, ওই প্রবলেমটা আমি একবার সলভ করে মার্ক করে রেখে দিতাম, যাতে আমি পরীক্ষার দিন সকালবেলা ওই একটা জিনিসই দেখতে পাই। একটা অধ্যায় থেকে এতবার 2-3 বার একটা চ্যাপ্টার শেষ করার পরে একাডেমি বলি, একাডেমি লাইফে, তারপর অ্যাডমিশনে গিয়ে পড়া টরার পরে মেইন বই থেকে প্রবলেম খুবই কম থাকে যেগুলো আসলে পারা পসিবল হয় না। এর বাইরে এসিএস এর কোর্স কেনা ছিল, এসিএস এর কোর্সের লেকচার স্লাইড দেখতাম, সেখান থেকে যে ম্যাথ গুলো মনে হতো যে পরীক্ষার আগের রাতে নাও পারতে পারি। হ্যাঁ, এইখানে একটা কোশ্চেন ক্রিয়েট হয় যে ওখানে তো অনেক অ্যাডভান্স জিনিস পড়ানো হয়, অত অ্যাডভান্স লাগে কিনা। এই জিনিসটা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করার মাধ্যমে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন ম্যাথটা তোমার জন্য ইম্পর্টেন্ট আর কোন ম্যাথটা তোমার থিওরি ক্লিয়ার করার জন্য ওই ম্যাথটা তোমাকে করানো হয়েছে। একটা সাহায্য বড় করবে। ম্যাথ, অনেক আমি খুব একটা মানে খুবই সহজ একটা উদাহরণ আমি দিয়ে থাকি। নিরেট গোলকের ক্ষেত্রে বিভব নির্ণয় সূত্রটা এত বড়, তো এই সূত্রটা তোমাকে জাস্ট বিভিন্ন বিন্দুতে বিভবটা ফিল করার জন্য পড়ানো হয়েছে। ওইটা থেকে কোনোদিনও এই যাবৎকালে কখনো কোশ্চেন আসে নাই যে নিরেট গোলকের অমুক থেকে অমুক বিন্দুতে যেতে কৃত কাজ কত হবে, নিরেট গোলকের ভেতরে এই জায়গা থেকে ওই জায়গায় যেতে কি পরিমাণ বিভবের পরিবর্তন হবে, এইগুলো কখনো জিজ্ঞাসা করে নাই। বাট তোমাকে এই জিনিসটা পড়ানো হয়, সবাই পড়ায়, আমিও পড়াই, কারণ যাতে তোমার বিভবের কনসেপ্টটা ক্লিয়ার হয়, না হলে বিভবের কনসেপ্ট ক্লিয়ার হয় না। এই জিনিসগুলো তোমাদেরকে নিজেকেই ফিল করে বের করতে হবে, কেউ তোমাকে হাতে ধরে শিখাই দেবে না যে অ্যাডমিশনে এই জিনিসটাই গুরুত্বপূর্ণ, অ্যাডমিশনে এই জিনিসটাই গুরুত্বপূর্ণ না। এমন হলে তোমাকে পার্সোনাল মেন্টর রাখতে হবে, বাট পার্সোনাল মেন্টর তো সবাই এফোর্ড করতে পারে রাখতে না। পারে না। সেক্ষেত্রে তোমাকে প্রথমে প্রথমে কাজ হচ্ছে কনসেপ্ট বুক পড়া, দ্বিতীয়ত মেইন বই পড়া। মেইন বই বলতে কি তুমি লাইন বাই লাইন রিডিং করবা না, ওই যে আমি যেটা বললাম জাস্ট রিড আউট করতে হবে, জাস্ট সামেশন করে বের করতে হবে কোন জিনিসটা তোমার প্রবলেম হচ্ছে, সেই জিনিস প্রবলেমটা ফাইন্ড আউট করতে হবে। দ্বিতীয়ত যদি কোনো অনলাইনে কোর্স কেনা থাকে তাহলে সেটা লেকচার স্লাইডটা একবার সুপারফিশিয়ালি দেখে যাবা কোন ম্যাথটা তোমার প্রবলেম মনে হচ্ছে, ওই প্রবলেমেটিক ম্যাথ গুলো আইডেন্টিফাই করে রাখতে হবে, একবার করে হাতে কলমে করে রাখতে হবে। এগুলো তোমার ইনিশিয়াল ওয়ার্ক, মানে তোমার এখন অ্যাডমিশন লাইফ কেবল শুরু হচ্ছে, এখনকার ওয়ার্ক।
তারপরে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক কিনতে পাওয়া যায়। আমি উদ্ভাসের বই অলওয়েজ প্রেফার করি। উদ্ভাসের ভার্সিটি ক, তারপর ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক আছে, এগুলোতে চ্যাপ্টার ওয়াইজ প্রবলেম থাকে। এই চ্যাপ্টার ওয়াইজ প্রবলেম গুলো সলভ করতেই হবে, কোনো উপায় নেই। এগুলো দিয়ে তোমার ইনিশিয়াল স্টার্টিংটা এইভাবেই হবে। উদ্ভাসের প্র্যাকটিস বুক নিয়ে অনেকের ফ্যাসিনেশন থাকে। যাদের মনে হয় নিজেকে একটু উইক স্টুডেন্ট, তাদের জন্য এই প্র্যাকটিস বুকটা না। যারা এভারেজ মনে করো নিজেদেরকে, তাদের জন্য না। যারা হাইপোথেটিক্যাল অনেক বেশি চিন্তা ভাবনা করতে পারো, অনেক অনেক কনসেপ্ট নিজের মাথার মধ্যে অ্যানালাইসিস করে আউটপুট দিতে পারো, তাদের জন্য উদ্ভাসের প্র্যাকটিস প্রবলেম গুলো। বাট কনসেপ্ট বুকের যে প্র্যাকটিস গুলো প্রবলেম গুলো থাকে, সেগুলোই আমাদের এভারেজ স্টুডেন্টের জন্য এনাফ। হ্যাঁ, এই ছিল আর কি প্রিপারেশনের যে স্ট্র্যাটেজিটা হওয়া উচিত আমার মতে। হ্যাঁ, প্রিপারেশন তো হচ্ছে আমরা প্রিপারেশন নিয়ে যথেষ্ট একটা বিস্তারিত আলোচনা হয়ে গেছে। তো এখন অনেক সময় হয় কি, একটা স্টুডেন্টের মধ্যে কনফিউশন ক্রিয়েট হয় যে আমরা কি লং টাইম ক্লাস যেগুলো হয়, অনেক অনলাইন প্ল্যাটফর্মে আছে যে লং টাইম একটা অনলাইন ক্লাস হয়, অনেকে যারা লাইভ করে তারা তো স্কিপ করার সুযোগ পায় না। কিন্তু আবার অনেকে আছে যে কি হয়, যখন রেকর্ডেড করার চেষ্টা করে ক্লাসগুলা, তখন হচ্ছে অনেকের ক্ষেত্রে হয় কি, ওই লং টাইম ক্লাস দেখে আর ক্লাস করার আগ্রহ থাকে না। তো এই মুহূর্তে এই প্রশ্নটা যখন অ্যারাইজ হয়, তখন এটার একটা সমাধান কি হতে পারে? মেহেদী, আমি আবার মেহেদির কাছে যাচ্ছি যে এটার একটা সমাধান কেমন আসতে পারে। হ্যাঁ, দেখা যাচ্ছে আমাকে। হ্যাঁ, ক্লিয়ার। হ্যাঁ, এটার সমাধান হিসাবে বলতে পারি যে এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন প্ল্যাটফর্মে, আমি কোনো স্পেসিফিক প্ল্যাটফর্মকে ইন্ডিকেট করে বলবো না, প্রায় সব ধরনের প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে হচ্ছে লং টাইম ডিউরেশনের ক্লাস হয়। তো হচ্ছে দেখা যায় মোস্ট অফ দা মানে স্টুডেন্টের ক্ষেত্রে, মানে যারা আর কি অ্যাভারেজ স্টুডেন্ট, যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য বলছি না এটা, মানে যারা অ্যাভারেজ স্টুডেন্ট তাদের জন্য দেখা যায় কি যে মানে ক্লাস শেষ করে প্লাস সাথে নোট করে তোমার হচ্ছে নোট করার পরে ওই জিনিস পড়ে তারপরে এক্সাম দেওয়া। দেখা যায় যে এত টাইম পায় না, যার কারণে হচ্ছে ক্লাস করতে করতে সময় চলে যায়, তারপরে হচ্ছে এক্সামে ভালো করতে পারে না, একটা বিশাল রকমের একটা হতাশা ক্রিয়েট হয়। তো এখান থেকে বের হয়ে আসার জন্য আমরা আমরা একটা ডিসিশন নিতে পারি যে আমরা ক্লাসটা করার সময়, যারা লাইভ করে তাদের জন্য এটা বলছি না, মানে যারা আর কি রেকর্ডেড করে, দেখা যায় যে বেশিরভাগ মানুষই প্রথম দিকে একটু সবাই লাইভ করার চেষ্টা করে, বাট একটা টাইমে যায় দেখা যায় যে মানে হচ্ছে সবাই আর কি রেকর্ডেড দিকে ঝুঁকে পড়ে। তো হচ্ছে যারা রেকর্ডেড করবে তাদের কাছে একটা পরামর্শ থাকবে যে আগের থেকে ওই স্লাইড গুলা দেখে নেওয়া। তো হচ্ছে স্লাইড গুলা দেখার পরে হচ্ছে একটা জিনিস বুঝতে পারবা যে অনেক কিছুই তো তোমার হচ্ছে একাডেমিকে পড়ে আসা, প্রায় সবকিছুই একাডেমিকে পড়ে আসা, কারণ অ্যাডমিশনে তো হচ্ছে তোমার একবারে আসমানি জিনিস পড়ায় না, বা হচ্ছে তোমার আউট অফ কনটেক্সট তো কিছু পড়ায় না। জাস্ট একাডেমিকটা হচ্ছে তোমার হচ্ছে বেসিক জিনিসপত্র পড়ায়, আর ওটার হায়ার অ্যাপ্লিকেশনটাই হচ্ছে অ্যাডমিশন। তো হচ্ছে সেই জন্য তোমার যেগুলা বেসিক একদম ক্লিয়ার, যেগুলো হচ্ছে একাডেমিক একদম তুমি পুঙ্খানুপুঙ্খ বুঝে আসছো, তো হচ্ছে ওইটা নতুন করে মানে ক্লাসে ওই টপিকটা নতুন করে আর দেখার দরকার নাই, তুমি জাস্ট স্লাইড দেখলা, দেখে সেরা ধরো একটা দুইটা ম্যাথের সমস্যা হতে পারে ওই টপিকে, জাস্ট ওই ম্যাথটা তুমি দেখো, তাইলে এই ক্ষেত্রে তোমার সময়টা অনেক কমে যাবে, তুমি সহজেই ক্লাসটা শেষ করতে পারবা। তারপরে হচ্ছে তুমি পর্যাপ্ত টাইম নিয়ে পরবর্তীতে পড়া করে তুমি হচ্ছে পরীক্ষা দিতে পারবা। আর হচ্ছে এই অ্যাডমিশন টাইমে এই ক্লাস করতে করতে অনেকের সময় একদম শেষ হয়ে যায়, পরে রিভিশন দেওয়ার টাইম পায় না। এই রিভিশন হচ্ছে অ্যাডমিশনে চান্স পাওয়ার একটা হচ্ছে অনেক বড় একটা হাতিয়ার। দেখা যায় সবাই কিন্তু পারে, যারা মোটামুটি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে বা ভার্সিটি যাই বলি না কেন, এরা কিন্তু মোটামুটি কনফিডেন্স নিয়ে আসছে যে আমি আমি একটা সিট পাবো, এই আশা নিয়ে আসছে। তো হচ্ছে এদের সবারই মানে চান্স পাওয়ার ক্যাপাবিলিটি আছে, কিন্তু সবাই পায় না কেন? কারণ হচ্ছে এই সময় সঠিক ব্যবহার করতে পারে না। এক একজন এক এক রকম ভাবে অ্যাডমিশনে টাইম ওয়েস্ট করে, বা হচ্ছে বিভিন্ন ভাবে পড়ার এক একজন স্ট্র্যাটেজি এক এক রকম হয়। তো হচ্ছে এখানে পরামর্শ থাকবে যে ওই অনলাইন ক্লাসগুলো ওইভাবে আমরা করব, যেগুলো আগে থেকে পড়া আছে ওইগুলাকে আমরা নতুন করে আর দেখবো না। আর হচ্ছে যেগুলো নতুন টপিক, জাস্ট ওগুলার ক্লাস করে যাব। ক্লাস করার পরে হচ্ছে আমরা ওটা সুন্দরভাবে রিভিশন দিয়ে পরীক্ষা দিতে পারবো, এতে হচ্ছে আমাদের সময়ও কমে যাবে। আর এই রিভিশন বারবার দেওয়ার ফলে হচ্ছে তোমার হবে কি, সবকিছু একদম মাথার মধ্যে চলে আসবে। কারণ আমরা এ পর্যন্ত যতগুলো পরীক্ষা দিয়ে আসছি, এইচএসসি বলো এসএসসি বলো, আমরা কিন্তু জাস্ট একটা সিঙ্গেল সাবজেক্টের পরীক্ষা দিয়ে আসছি। কিন্তু অ্যাডমিশনে আমাকে মনে রাখতে হবে যে 6টা সাবজেক্ট মাথায় নিয়ে পরীক্ষা দিতে হবে। দেখা যায় অনেক সহজ টপিক বা সহজ কোশ্চেন আসলেও এই রিভিশনের অভাবে দেখা যায় যে তোমার হচ্ছে সময়ের মধ্যে
পড়া হয়ে উঠতে পারে না, যার কারণে হচ্ছে তোমার সহজ জিনিসও ওই ওই টাইমে যায় প্রেসারে, এক্সাম হলের প্রেসারে, প্লাস হচ্ছে রিভিশন পর্যাপ্ত না হওয়ার কারণে ভুলে যায়। তো হচ্ছে এটা হচ্ছে কাহিনী। তো হচ্ছে রিভিশন হচ্ছে অ্যাডমিশনের একটা প্রধান হাতিয়ার। তো এই রিভিশনের জন্য আলাদা একটা টাইম রেখে আহ, সময় মতো রিভিশন দিয়ে তোমাকে পরীক্ষা বসতে হবে। আর হচ্ছে অনেকের একটা ধারণা থাকে এই রিভিশনের ব্যাপারে, যে আমি আগে সবকিছু শেষ করব, তারপরে আমি রিভিশন দেবো। এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে, কারণ তোমার কবে শেষ হবে সবকিছু সেটা মানে হচ্ছে অনেক টাফ হয়ে যায়। এটা নিয়ে মানে হচ্ছে বসে থাকা, যে সব একদম শেষ করে বসে তারপরে আমি রিভিশন দেবো। আমার পরামর্শ থাকবে এই কাজ না করে তুমি প্রত্যেক উইকে যে পড়াগুলা পড়লা ওইটা, বা প্রত্যেক দিনই বলি, মানে যে পড়াগুলা পড়লা পরের দিন 1 ঘন্টা সময় রাখো ওইটা নতুন করে রিভিশন দেওয়ার জন্য। জাস্ট একদম সব পুঙ্খানুপুঙ্খ পড়ার দরকার নাই, জাস্ট সূত্রগুলা দেখো, যে ম্যাথটা তুমি আটকায় গেছিলে ওইটা দেখো। তাহলে এটা অনেক ইফেক্টিভ হবে, ফলে তুমি অনেক কিছুই মানে সহজে মনে রাখতে পারবা। আর অ্যাডমিশন টাইম হচ্ছে এই পড়াটাকে আত্মস্থ করে ফেলতে হবে। কারণ কি, এই তোমার 6টা বই একসাথে পরীক্ষায় মাথায় নিয়ে যাইতে হবে। তোমরা হচ্ছে একাডেমিকে পরীক্ষার আগের রাত্রে বলি বা 2 দিন আগে সময় পাইতা, ওই সময়ের ভিতর সুন্দর করে রিভিশন দিতে পারতা। কিন্তু অ্যাডমিশনে একটার পর আর একটা পরীক্ষা আসবে, ওইভাবে কিন্তু একদম ফুল পুঙ্খানুপুঙ্খ পড়া সম্ভব হবে না। তার কারণে আগের থেকে রিভিশনের একটা স্ট্র্যাটেজি ঠিক করে রাখলে তোমার হচ্ছে এটা নিয়ে আগানো অনেক সহজ হবে, যার ফলে তোমার চান্স পাওয়া অনেক সুনিশ্চিত হবে। সেই জন্য রিভিশনের বিষয়টা খুব গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে। তো আমি এটুকুই বললে শেষ করছি। হ্যাঁ, তো হচ্ছে টপিকটা এই জায়গায় যে আমাদের সম্পূর্ণটা আসলে ভেবে নিতে হবে যে আমরা কোনটার জন্য কোনটুক টাইম রাখবো। তো যদি আমাদের বেসিকে যদি খুব একটা প্রবলেম থাকে, যদি একটু প্রবলেম থাকে, তাহলে লং টাইম ক্লাসগুলো যে অ্যাডভান্স ম্যাথ গুলো আসে সেগুলোর পিছনে তো আমাদের সময় দেয়া, আমাদের যেই আসল জায়গায় প্রবলেম, এটা অনেকের কাছে হয়তো রিলেট করতে পারবা, যারা অ্যাডভান্স তাদের কাছে বিষয়গুলো সহজ। কিন্তু ইন জেনারেল যতজন সবার মিলে যদি বলতে হয়, তাহলে বলা যায় যে আমাদের আগে নিজেদের শিডিউলটা ফিক্স করতে হবে যে আমরা আসলে কোন জিনিসটার পিছনে, অর্থাৎ অনলাইনে ক্লাসের পিছনে বা নিজের প্র্যাকটিসের পিছনে কতটুকু সময় দিব, সেটা আমাদেরকে একটু আগে থেকে সিলেক্ট করে রাখতে হবে, বা নিজেদের একটু সেটা নিয়ে পড়াশোনা করে অ্যাটলিস্ট আমাদের ইঞ্জিনিয়ারিং জার্নিটা কন্টিনিউ করা উচিত। তো আমাদের একটি নেট ইস্যু হয়েছিল, যার কারণে আমরা মিটিংটা অফ করে আর একবার অন্য একটি মিটিং এ শিফট করলাম। তো আমাদের প্রশ্নটা তো মোটামুটি ক্লিয়ার হয়ে গেল যে আমরা লং টাইম অনলাইন ক্লাসে আমরা কি করব, নাকি লং টাইমের সাথে আমরা নিজেদের প্র্যাকটিসটার একটি কম্বিনেশন রাখবো। তো আমরা পরবর্তী প্রশ্নের দিকে এখন যাচ্ছি, সেটা হচ্ছে একটা সবচাইতে ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যে বুয়েটের প্রিপারেশন নিলেই কি রুয়েট কুয়েট চুয়েট অর্থাৎ সিকে রুয়েট ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য ইউনিভার্সিটি থেকে চান্স পাওয়া সম্ভব? এটা হচ্ছে সবচাইতে বড় প্রশ্ন একজন ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নেয় তাদের কাছে। তো এই বিষয় নিয়ে প্রথমে সিয়ামের কাছে যাচ্ছি, যেহেতু সিয়ামের বুয়েট হয়ে গেছে। তো সিয়াম এই বিষয় নিয়ে সবচাইতে আগে যদি বলে আরো ভালো হবে। সিয়াম। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, 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 শোনা যায়। ঠিক আছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক। বুয়েটের প্রিপারেশন নিলে কি সিকিউর ডিইউ বা অন্যান্য ভার্সিটিতে চান্স পাওয়া সম্ভব? এটা আসলে একটা অনেক কমপ্লিকেটেড কোশ্চেন, বাট এটার অ্যান্সার আসলে আহ, এত একবারে স্ট্রেটলি বলা যাবে না, বাট যেটা আমি মনে করি সেটা হচ্ছে ডিইউ এবং সিকে রুয়েট, তবে অন্যান্য ভার্সিটি যেগুলো আছে ওগুলার প্রশ্নধারা ভিন্ন, এবং বুয়েটের যেভাবে প্রশ্ন করে ওদের প্রশ্নের যে ইয়ে ক্রাইটেরিয়া ওগুলো একটু ডিফারেন্ট থাকে। হুম। এখন বুয়েটের যারা প্রিপারেশন নিবে সেই ক্ষেত্রে সিকে রুয়েটের কোশ্চেনের মোটামুটি সিকে রুয়েট এবং বুয়েটের কোশ্চেন যেহেতু প্যাটার্ন মোটামুটি সেম, সেই কারণে বুয়েটের প্রিপারেশন নিলে সিকে রুয়েটেরও দেখা যায় অলমোস্ট হয়ে যায়। আর যদি বলি ডিইউ এবং অন্যান্য ভার্সিটির কথা, ডিইউ এর জন্য এক্সট্রা করে রিটেনের প্র্যাকটিস করতে হবে, টাইম যাতে কমায় যাতে আনা যায়, যেহেতু 40 মার্কের রিটেন থাকে ডিইউ তে। হ্যাঁ, ফ্রি এই হ্যান্ড জন্য ক্যালকুলেশন। হ্যাঁ, হ্যান্ড ক্যালকুলেশনটা রাখতে হবে ডিইউ পরীক্ষার আগে অ্যাটলিস্ট 10 দিন রেখে হাত হ্যান্ড ক্যালকুলেশনটা করতে হবে। আর হচ্ছে যাতে যত শর্টকাট এবং যত ইজিলি ম্যাথ গুলো সলভ করা যায় ডিইউ পরীক্ষার জন্য, তাহলে হচ্ছে আহ, খুব কম সময়ের মধ্যে যাতে রিটেনটা সলভ করা যায়। আর ডিইউর যদি এমসিকিউর কথা বলি, তাহলে ডিইউর এমসিকিউ মোটামুটি কম্পারেটিভলি বুয়েট সিকিউরিটির এমসিকিউ তুলনায় সহজই আসে। আর অন্যান্য ভার্সিটি তো ম্যাক্সিমাম গুলাতে এমসিকিউ যেহেতু আসে, ডিইউর
মতো করে যদি ওইভাবে প্রিপারেশনটা নেওয়া অন্যান্য যায়। অন্যান্য ভার্সিটির প্রিপারেশনও নেওয়া যায়, তাহলে অন্যান্য ভার্সিটিতেও ইজিলি চান্স পাওয়া সম্ভব বলে আমি মনে করি। হ্যাঁ, তো এই বিষয় নিয়ে এবার তো আমি একটু কিছু বলি যে যখন আমরা দেখা যাচ্ছে বুয়েটের প্রিপারেশন নিলাম, অ্যাটলিস্ট আমারও ফুলটুকু বুয়েটের প্রিপারেশনই ছিল, এখানে আলাদা করে সিকে রুয়েট বা ডিইউ ডিইউ এর জন্য হালকা কিছু প্র্যাকটিস ছিল, যেমন বায়োলজি থেকে অ্যান্সার করার সময়। তাছাড়া ডিইউ এর জন্য আলাদা করে খুব একটা প্রিপারেশন নেওয়া লাগেনি। তো এখানে কিন্তু যারা বসে আছে তাদের সকলের কিন্তু পজিশন অ্যাটলিস্ট ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু টপ 1500-র মধ্যে ছিল, বা ওরা আশেপাশেও ছিল যারা হয়তো এখানে থেকে মিটিং থেকে চলে গেছে। তো বিষয়টা এরকম যে আমরা যখন বুয়েট বুয়েট বলতে একটা টপ নচ প্রিপারেশন বাংলাদেশের সাপেক্ষে বলা যায়, যদি ওই টপ নচ প্রিপারেশনটা আমরা যদি ভালোভাবে নিতে সক্ষম হই, তাহলে আমরা এই বিষয়টা আমরা কনফার্ম করতে পারি যে, কনফার্ম না হোক আমরা এই দিক থেকে অ্যাসিওর হতে পারি যে আমরা নেক্সট বা হচ্ছে ওই সাপেক্ষে যে এক্সাম গুলো দিব, তাইলে সেইগুলোতে আমাদের একটা ভালো প্রিপারেশন আগে থেকে থাকছে। কিন্তু কিছু কিছু আছে যেমন টপিক কিছু চেঞ্জ থাকে, ওই টপিক গুলো একটু আলাদা করে আমাদের ফোকাস দেওয়া অবশ্যই দরকার। কিন্তু বাই ডিফল্ট যদি আমরা একটা সামারি আনি কথায়, তো আমরা বলতে পারি যে আমরা যদি বুয়েটের প্রিপারেশন নিয়ে আগায় যাই, তাহলে আমাদের মোটামুটি অন্যগুলো একটু কম্পারেটিভলি আমাদের কাছে ইজি হয়ে যায়। তো এই প্রশ্নটা এই জায়গায় শেষ, এবং আমরা পরবর্তী প্রশ্নের দিকে আমরা যাব। এখন আমাদের পরবর্তী যে প্রশ্নটা আছে সেটা, হ্যাঁ, এই প্রশ্নটা হচ্ছে আমাদের জন্য। প্রশ্নটা হচ্ছে আমাদের করা উচিত যে অ্যাজ এ মেন্টর, আমরা মেন্টর হিসেবে আমাদের অ্যাডমিশনের সময় আমরা যে ভুল কাজগুলো করছি, অ্যাটলিস্ট যেগুলো না করলে হয়তো আমরা হচ্ছে অ্যাডমিশনে আরো বেশি ভালো করতে পারতাম, ঠিক না? আমরা হয়তো অ্যাডমিশনের সময় কিছু কিছু ভুল করলাম, যার কারণে আমাদের অ্যাডমিশনটা তুলনামূলক আমরা যেটুকু প্রত্যাশা ছিল তার চাইতে একটু খারাপ হয়েছে, বা অনেকের হয়তো একটু 19-20 হয়েছে। এইটা আমরা কি করলে ভালো করতে পারতাম, এখন এটা হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করব। প্রথমে আসছি মেহেদির কাছে, যে আমাদের এই প্রশ্নটার উত্তর তুমি তোমার মতো করে বলো। তো হচ্ছে দেখা যাচ্ছে, হ্যাঁ, তো হচ্ছে আমরা অ্যাডমিশন টাইম হচ্ছে খুব কম্প্যাক্ট একটা টাইম। তো হচ্ছে এই টাইমের ভিতরে সময়ের যথাযথ ব্যবহার করতে হবে আমাদের। সময়ের যথাযথ ব্যবহার না করার কারণে দেখা যায় একাডেমিক অনেক ভালো পজিশন থাকা সত্ত্বেও এই অ্যাডমিশন টাইমে এসে কিছু কিছু ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে ফলাফল মানে পুরোপুরি বিপরীত হয়ে যায়। তো হচ্ছে তার মধ্যে একটা প্রধান মেজর ইস্যু হচ্ছে যে আমাদের একটা স্বভাব আছে যে এখন তো চারপাশে অনেক রকম প্ল্যাটফর্ম অ্যাভেলেবল। আমরা কি করি, আমরা মাল্টিপল প্ল্যাটফর্মে অ্যাডমিশনের জন্য মানে ক্লাস করি বা পরীক্ষা দেওয়ার চেষ্টা করি, বিভিন্ন রকম প্ল্যাটফর্মের সাথে যুক্ত হই। তো হচ্ছে এই ক্ষেত্রে আমার একটা পরামর্শ থাকবে যে তুমি যেটা করবা সেটা হচ্ছে যে কোনো একটা দিক ফোকাস দিবে, যে কোনো একটা প্ল্যাটফর্মের দিক ফোকাস দিবে তোমার। তুমি সেটা, আমি কোনো একটা প্ল্যাটফর্ম স্পেসিফিকলি নাম ধরে বলতেছি না, মানে তুমি যদি অনলাইনে পুরোপুরি করো বা অফলাইনে পুরোপুরি করো, যেটাই করো যে কোনো একদিকে ফোকাস দিবা। ফোকাস দিয়ে হচ্ছে তুমি তোমার প্রিপারেশনটা চালায় যাবে। আমার সময় যে মানে কিছু কিছু পরামর্শ পাইছিলাম যেগুলা মোটামুটি আমার কাছে মনে হয়েছে এগুলা ভুল ছিল, এই ভুলগুলা না থাকলে হয়তো আমি অ্যাডমিশনে আরো ভালো করতে পারতাম, আমার কাঙ্ক্ষিত জায়গায় চান্স পাইতে পারতাম। তো হচ্ছে তার মধ্যে একটা মেজর ভুল ছিল হচ্ছে এই যে মাল্টিপল প্ল্যাটফর্মে হচ্ছে যুক্ত হয়ে মানে দুই দিকে একসাথে পা দেওয়া। দুই দিকে একসাথে পা দিয়ে মানে একটার ক্লাস করে আর একটাতে এক্সাম দেওয়া। এরকম বলে থাকে অনেকে যে অমুক প্ল্যাটফর্মে ক্লাস করে অমুক প্ল্যাটফর্মে এক্সাম দাও। তো হচ্ছে এখানে একটা সমস্যা হয়ে দাঁড়ায় কি যে দেখা যায় যে দুইটা প্ল্যাটফর্মে বলাটা অনেক সহজ হয়ে যায় যে এটাতে ক্লাস করো আর ওইটাতে পরীক্ষা দাও, কিন্তু দুইটার তো রুটিন এক থাকে না। এটা হচ্ছে একটা প্রধান সমস্যা হয়ে দাঁড়ায় তোমার। একটা একটা হচ্ছে উইকে 3টা চ্যাপ্টার করে পড়ানো হয় যদি আমি উদ্ভাসের কথায় আসি। তো হচ্ছে 3টা চ্যাপ্টার পড়ানো হইলে সেই 3টা চ্যাপ্টারের উপর সপ্তাহ শেষে একটা উইকলি হয়। তো আর অন্য একটা অনলাইনে ধরো যে কোনো একটা প্ল্যাটফর্মে তুমি যুক্ত হইলে সেখানেও 3টা চ্যাপ্টার বা তার থেকেও কম পড়ানো হইলো এক সপ্তাহে, তাদেরও একটা উইকলি হবে। তো হচ্ছে তুমি যদি এক জায়গায় ক্লাস করে আর এক জায়গায় তুমি যদি পরীক্ষা দিতে চাও, দেখা যাবে যে এইখানে যে 3টা চ্যাপ্টার পড়াইলো ওইখানে অন্য 3টা চ্যাপ্টার পড়াইলো। তাইলে একই উইকের মধ্যে তো তোমার এতগুলা চ্যাপ্টার মানে খুব ভালোভাবে অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে হচ্ছে তোমার শেষ করা সম্ভব না।
তো তখন দেখা যাবে যে এক প্ল্যাটফর্মে ক্লাস করলাম আর এক প্ল্যাটফর্মে যায় সেটা পরীক্ষা দিলাম, কিন্তু সিলেবাস এক না। তাহলে এই জায়গায় পরীক্ষাটা হবে যে নিজে না পড়ে পরীক্ষা দেওয়ার মতো হয়ে যাবে। তো এখানে হচ্ছে এই বিষয়টা সতর্ক থাকতে হবে যে যেদিকে যাব একটা দিকেই মানে একটা যে কোনো একটা প্ল্যাটফর্মে ফুল যত ক্লাস আছে বা পরীক্ষা আছে ওই দিকে ফোকাস রেখে করবে, সেটা হতে পারে অনলাইন হতে পারে অফলাইন। এটা পরামর্শ থাকবে। আরেকটা, এটা আসলে ভুল না, ধরো মানে আরেকটা মেন্টালিটি নিজের ভিতরে আগে থেকে ক্রিয়েট করে রাখতে হবে যে তোমার একটা তো ইচ্ছা আছে যে আমি বুয়েটে পড়বো অথবা ডিউতে পড়বো অথবা মেডিকেলে পড়বো, যেখানে পড়ি না কেন সেটার একটা ইচ্ছা থাকে। তো হচ্ছে এই ইচ্ছার একটা বিকল্প হিসাবে একটা অপশন রাখা দরকার সব সময়, যে নিজের সর্বোচ্চটা যে চেষ্টা করবে। যে ধরো তুমি বুয়েটের জন্য ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে সবার মেইন টার্গেট থাকে বুয়েট, আমারও সেটাই ছিল। তো হচ্ছে একটা এটা থাকার পিছনেও মানে হচ্ছে বুয়েট সবচেয়ে ভালো, এটা তো সবাই জানে। তো হচ্ছে এই একমুখী হয়ে সেরা মানে একটা নির্দিষ্ট ইউনিভার্সিটির জন্য আমরা চান্স নেওয়ার জন্য ট্রাই করলাম এবং নিজের মনের ভিতরে এমন কিছু পুষায় রাখলাম যে হচ্ছে আমার ওই ভার্সিটি হইতেই হবে, না হইলে হবে না। তখন দেখা যাবে কি যে তুমি আল্লাহ না করুক ধরো ওই ভার্সিটিতে বাই চান্স তোমার মিস গেল, তারপরে তোমার হচ্ছে অন্য যে ভার্সিটি গুলো আছে সেগুলোর পরীক্ষা মোটামুটি আশেপাশেই থাকে। তো হচ্ছে ওইটার প্রভাব যায় সেটা অন্য ভার্সিটিতে পড়বে। আর সেই জন্য পরামর্শ থাকবে হচ্ছে একটা ভার্সিটি তুমি মেইন ফোকাসে রাখো, বাট এই মেন্টালিটি ভিতরে ক্রিয়েট করতে হবে যে আমার ওই ভার্সিটি না হলে বিকল্প আর একটা অপশন নিজের কাছে আগে থেকে রাখতে হবে, যে ওই ভার্সিটি না হলেও আর এক ভার্সিটি তো আছে। নইলে তুমি দেখা যাবে তুমি চান্স পাইছো ঠিকই, তোমার টার্গেটের জায়গায় পাও নাই, কিন্তু অন্য একটা জায়গায় পাইছো, তোমার চান্স পাওয়ার পরে মনে হবে না যে তুমি চান্স পাইছো। এই একটা বিশাল একটা মানসিক ধাক্কা খাওয়া যাবে, যেটা হচ্ছে ওই ভার্সিটির একাডেমিক লাইফে যায় তখন একটা বিশাল প্রভাব ফেলবে। এটুকুই আর কি মানে পরামর্শ থাকবে। তো এবার হচ্ছে আসে আমার ক্ষেত্রে, সিয়াম শেষে বলিস। তো বিষয়টা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের সময় যে ভুল কাজটা বা হচ্ছে যেটা না করা উচিত ছিল সেটার মধ্যে একটা আমি বলবো যে যে আমি অনেক বেশি ম্যাথ প্র্যাকটিস করতে গেছি ওই সময়। তো ওই ম্যাথ গুলো প্র্যাকটিস করার ফলে কি হয়েছে যে আমি হয়তো ওই যে প্রথমে আমরা প্রশ্ন রাখছিলাম ওই কারণে যে একাধিক ম্যাথের টাইপ মনে রাখবো নাকি হচ্ছে অ্যানালাইসিস করব। তো ওইটার সাপেক্ষে এটার উত্তর দেওয়া যায় যে আমি ওই সময় অনেক ম্যাথের টাইপ প্র্যাকটিস করছি একসাথে অনেকগুলা। তো সেক্ষেত্রে হয়েছে কি যে তোমরা আস্তে আস্তে যখন তোমাদের একটা প্যাটার্ন আসবে, যখন ক্লাসগুলা শুরু হবে, আরো বিভিন্ন আনুষঙ্গিক পরীক্ষাগুলো দিবা, তোমরা বুঝতে পারবা যে উইকলি এক্সাম বা হচ্ছে তোমাদের প্র্যাকটিস বুকে, মৃন্ময় দাদা বললো যে প্র্যাকটিস বুকে যেগুলো ছিল ওইগুলো যখন তোমরা দেখবা বুঝতে পারবা যে এখানে মেলাগুলো টাইপ। তো আমি এর মধ্যে ইম্পর্টেন্স কোনটার উপরে দেব। তো হবে কি যে কঠিন মানুষের স্বাভাবিকভাবে মানুষের প্রবৃত্তি এরকমই যে আমাদের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের মাথার মধ্যে এটা সেট হয়ে যায় যে বুয়েটের প্রশ্ন মানে কঠিন। তো আমরা কি করি যে কঠিনের দিকে ফোকাস দিই, এত পরিমাণে ফোকাস দিই যে কি হয় যে আমাদের যেগুলা আগে আমাদের প্র্যাকটিস ছিল সেগুলো আমরা কিভাবে যে এগুলো তো আমাদের হচ্ছে, তাহলে আমরা এটা কি করি এক সাইডে রেখে দিই কারণ এটা আমাদের প্র্যাকটিস আছে। তাহলে আমরা কি করব, নতুনটা প্র্যাকটিস করব বা যেগুলো অ্যাডভান্স ম্যাথ যারে বলে সেগুলো আমরা প্র্যাকটিস করব। কিন্তু প্রবলেমটা এই জায়গায় হয় যে আমরা যখন এই অ্যাডভান্স ম্যাথ গুলো প্র্যাকটিস করতে থাকি তখন কি হয়, আমরা এগুলো নতুন প্র্যাকটিস করছি। তো আর আগে যেগুলো আমাদের প্র্যাকটিস ছিল যেগুলোর উপরে আমাদের একটা ভালো প্র্যাকটিস আছে, আমরা ওইগুলো ইঞ্জিনিয়ারিং এর সাথে সাথে আমাদের হচ্ছে একাডেমিক লাইফেও ভালোভাবে করছি, সেগুলো কি হয় ভুলে যাই আমরা। তো এই ভুলে যাওয়ার কারণে কি হয় আলটিমেটলি যখন বুয়েটের এক্সামে যখন সহজ কিছু প্রশ্ন আসলো সেগুলো আমি ভাবছি কঠিন করে, হয়তো সেগুলোর ওই যেমন একটা মনে পড়ে যে আমার একটা ম্যাথ ছিল কোনটা এক্স্যাক্টলি মনে নাই কিন্তু সেগুলোটার একটা উত্তর ছিল, একটা সূত্র ছিল, কিন্তু তারপরে আমি সেটা ইন্টিগ্রেশন দিয়ে সেটা সূত্র বের করছিলাম। সো এটাই তো করার দরকার নাই, আমাদের যেটুকু জানা সেইটুকু যদি ভালোভাবে আমরা একটু ক্লিয়ার রাখি নিজেদের মধ্যে, অ্যাডভান্স করব করব না এমনও না, কিন্তু সেগুলো হচ্ছে একটা বাউন্ডারির মধ্যে রেখে আমরা নিজেদের বেসিকের বাইরে যে এক্সট্রা যেই অ্যাডভান্স গুলো আছে সেগুলো আমাদের যেগুলো একটা বিষয় আছে যে যেই বিষয়টা আমাদের ডাইজেশনের সমস্যা হবে সেটা ফাও করে নিজেদের চাপ বাড়ায় লাভ নেই, সেটা কি হয় মানে ভালো করতে যে আলটিমেটলি বেশিরভাগ ক্ষেত্রে খারাপ হয়ে যায়, কারণ অনেকেরই ভালো হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, কারণ যারা ইন জেনারেল স্টুডেন্ট যারা আছে
তাদের জন্য একটু সেটা টাফ হয়ে যায়। সেই কারণে বলা, এখন বিভিন্ন মানুষের পার্সপেক্টিভে উত্তর এক এক রকম আসতে পারে। এখন কারোর হয়তো এখানেও লাভ হতে পারে, কারোর হয়তো না হতে পারে, বেশিরভাগ বলা ভুল হবে। এই কারণে বলছি যে একজনের ফোকাস, নিজেদের মেন্টালিটিটা আগে ঠিক রাখতে হবে, আমি আসলে কতটুকু নিতে পারবো সেটার সাপেক্ষে রাখতে হবে। এখন এক জায়গায় হয়তো অনেক অ্যাডভান্স ম্যাথ করাচ্ছে, কিন্তু আমার জন্য কি সেইগুলো আদেও দরকার? সেইগুলো কি আদেও কোনোদিন আমাদের পরীক্ষাগুলোতে আসছে? সেইগুলো আমাদের একটু অ্যানালাইসিস করতে হবে। আর অ্যানালাইসিস গুলো হয়তো দু একটা উইকলি যাওয়ার পর তোমরাই বুঝতে পারবা ইজিলি। তো সেই পর্যন্ত হয়তো তোমাদের কাছে একটু বিষয়টা খাপছাড়া লাগতে পারে, কিন্তু তারপর এইটাই একটা সত্যি। কারণ 6 মাস আগে অ্যাডমিশন দিয়েছি, তো এই কারণে বিষয়টা আমরা ভালোভাবে রিলেট করতে পারি। তো আমার বলা এই পর্যন্ত। এবার নেক্সটে যাচ্ছে সিয়ামের কাছে। সিয়াম। হ্যালো। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বলতেছে, হ্যাঁ, এই যে কোশ্চেনটা আছে এডমিশনের সময় আমাদের ভুল বলতে, আমার যে ভুলটা আমি করেছি সেটা হচ্ছে, আহ আমি তো আসলে একটা প্ল্যাটফর্ম ফলো করতাম। আমার কাছে মনে হয় যে আমরা যারা তোমরা যারা নেক্সট এডমিশনে আসবা, তাদের একটা জিনিস কি হয়, যে সবাই কম বেশি উদ্ভাসে ভর্তি হয়। তো সবাই উদ্ভাসে ভর্তি হওয়ার বেশিরভাগই পরে অফলাইন। উদ্ভাসে ভর্তি হওয়ার পরে উইকলি এক্সাম গুলোর মার্কস আসতে থাকে অনেক কম, যার কারণে অনেকে এক্সাম দেওয়া বন্ধ করে দেয়। তো আমি ভুল করছিলাম, আমিও একই কাজ করছিলাম, আমিও এক্সাম দেওয়া বন্ধ করে দিছিলাম। আমার আসলে উচিত ছিল সবগুলো এক্সাম দেওয়া, মাঝখানে অনেকগুলো উইকলি মিস করেছিলাম। ওই উইকলি যদি দিতাম তাহলে হয়তো বা রেজাল্ট আরো ভালো হতো। আর দ্বিতীয় কথা হচ্ছে টাইম ম্যানেজমেন্টের আমার ইস্যু ছিল। ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় টাইম ম্যানেজমেন্টের ইস্যু ছিল। হ্যান্ড ক্যালকুলেশনে খুব ভালো হয় নাই, এবং টাইমের প্রতি সিনসিয়ার ছিলাম না। সো টাইম ম্যানেজমেন্ট অবশ্যই অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে। আর যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আহ ভাগ্যের উপর বিশ্বাস করতে হবে। ভাগ্য থাকলে আসলে উম একটা পরীক্ষাও অনেক ভালো হয়ে যায়, আবার একটা সহজ পরীক্ষাও অনেক আহ খারাপ হয়ে যায়। সুতরাং ভাগ্যের উপর বিশ্বাস রেখে, আর এত বেশি হওয়া যাবে না, মানে কি বলে, স্ট্রেস নেওয়া যাবে না হ্যাঁ। এক্সামের আগে। হবে মানে সেটাই দেখা যাবে, আল্লাহ যেটা রাখছে কপালে সেটাই হবে। ওইভাবে চিন্তা করে পরীক্ষা দিলে আশা করি তোমাদের পরীক্ষাও ভালো হবে। এই এই ছিল আমার এবার তুই বল। হ্যাঁ। তো হুম। এইগুলা ছিল আজকে আমাদের যে সেশন। চাইছিলাম আমরা আধা ঘন্টার মধ্যে এটা কমপ্লিট করতে, কিন্তু প্রশ্নগুলো এমন যে, আর প্রশ্নগুলোতে একজনের সাপেক্ষে উত্তর কখনোই কিন্তু ঠিক হতে পারে না। যারা হয়তো নেক্সটে দেখবা তারা বুঝতে পারবা যে তোমাদের সাথে হয়তো আমাদের মতামত কোনো একটি জায়গায় নাও মিলতে পারে। সেই বিষয়টা তোমাদেরই খেয়াল রাখতে হবে যে আমার কোন বিষয়ের সাথে মতামত গুলো ঠিক হয়, তোমার সাপেক্ষে তোমরা সেটা হিসাব করবা। যে হয়তো আমাদের কিছু কথা বললাম, আমরা এই 5 জন যারা ছিলাম, তাদের মধ্যে মৃন্ময় দাদার এখন ক্লাস রয়েছে বলে চলে গেছে। এখন বিষয়টা হচ্ছে তোমাদের কোনটুকু আমাদের ফলো করা উচিত সেটা নিয়ে বলি। যে তোমরা ভাববা যে তোমাদের নিজেদের প্রতি একটা বিশ্বাস রাখতে হবে, ঠিক না? নিজেদের প্রতি যদি একটা ভালো লেভেলের বিশ্বাস না থাকে, কিন্তু কোনো কিছুতেই কিন্তু আমরা ভালোভাবে কন্টিনিউ করতে পারবো না। তো আমাদের ফার্স্টে কি করতে হবে, আমাদের সাথে তোমাদের যে বিষয়গুলো মনে হয় যে ঠিক আছে ভাইয়া, আমরা এই কথাগুলো আপনাদের ফলো করতে পারি, সেইগুলাই করবা। তোমাদের আমাদের সবকিছু ফলো করার দরকার নেই, আমরা তো আমাদের পার্সপেক্টিভে বলছি, এখন তোমাদের পার্সপেক্টিভও ভিন্ন হতে পারে। তো সেই বিষয়টা আগে ক্লিয়ার করলাম। তো আজকের আমাদের সেশন এই পর্যন্তই। তো তোমাদের জন্য এখন কি কি করণীয়, তোমাদের তো কিছু করণীয় আছে, যেহেতু তোমাদের কিছুদিন পর থেকে অফলাইন ক্লাসও শুরু হবে। তো প্রথমে যে বিষয় আমি এখানে লিখছি যে আরো বেশি মনোযোগী হও। এখন মনোযোগী কিভাবে হবা? তোমরা জানো মনোযোগী কিভাবে হতে হয়, কারণ যখন আমাদের সবচাইতে বড় একটা মনোযোগী হওয়ার উপায় কি, আমরা যখন একটা ক্লাস বাউন্ডারির মধ্যে চলে আসি। কিন্তু বিষয়টা হচ্ছে মনোযোগটা ধরে রাখা। আমরা শেষ পর্যন্ত চাই একই মনোযোগটা ধরে রাখতে। আর দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে পাঞ্চুয়াল হও, একটু একটু সময়নিষ্ঠ হও। যে আমরা ডেলির পড়া ডেলি করব, কারণ কি ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল যেটাই বলো, যারা যে সেক্টরে আছে, সবার জন্য র্যাপিড সময়। আর এখানে তো আরো ম্যাথ প্র্যাকটিস করতে হবে। সো তোমাদের বিষয়টা হচ্ছে যে তোমাদের সময়নিষ্ঠ হতে হবে, যে আমরা এই সময়ের মধ্যে এটুকু করবো। ঘুম,
খাওয়া দাওয়া পড়াশোনা সম্পূর্ণ একটা নিয়ম মাফিক করে 3টা বা 4.5 মাস এরকম একটা সময়। তারপর তোমরা ওই যে ক্লাস শিডিউল যেভাবে হোক মেনটেন করো, তারপর হলো একটি ফোকাসে তোমরা যেই প্র্যাকটিস গুলো করবা সেগুলো একটা যত্নশীল হও। প্র্যাকটিসটা মনোযোগ দিয়ে করো, এবং সবচেয়ে বড় বিষয় নিজের উপর বিশ্বাস রাখো যে আমাদের দিয়ে হবে কিছু একটা, আমরা কোনো বিষয়ে আটকে থাকবো না। আমাদের দিয়ে হচ্ছে, আমরা যখন, একটা মানুষের কাছে সবচেয়ে বড় একটি পাওয়ার কি, যে আমি যখন প্র্যাকটিস করব আমার নিজের প্রতি যে আত্মবিশ্বাসটা তৈরি হবে, সেটা আমাকে কোথাও না কোথাও নিয়ে যাবে এবং সেটা ভালোই হবে। এবং এই প্রত্যয়টা নিয়ে তোমরা হচ্ছে অ্যাডমিশন যুদ্ধে নেমে পড়ো এবং ভালোভাবে তোমাদের অ্যাডমিশন শেষ হোক, এই প্রত্যাশা আমরা রাখি। তো আজকে আমাদের এখানে সেশনটা হচ্ছে শেষ, এবং আমাদের তোমাদের জন্য যে বিষয়গুলো আমাদের বলার দরকার ছিল আমরা হয়তো বলে দিয়েছি। তো ধন্যবাদ সকলকে, ধন্যবাদ নিউট্রোনাইটের সাথে যুক্ত থাকার জন্য। এবং আজকের আমাদের যে ইঞ্জিনিয়ারিং সেশনটা ছিল সেটা এখানেই শেষ। ধন্যবাদ।